এইচএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস সমাজকর্ম দ্বিতীয় পত্র ওয়ান শট এমসিকিউ, সবগুলো অধ্যায় একসাথে আমরা শুরু করছি। এমসিকিউ টপিক হিসেবে রয়েছে প্রথম অধ্যায় বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা, দ্বিতীয় অধ্যায় সমাজকর্মের শাখা, তৃতীয় অধ্যায় সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন, চতুর্থ অধ্যায় সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা, পঞ্চম অধ্যায় সামাজিক আইন ও সমাজকর্ম, ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম, সপ্তম অধ্যায় বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম এবং অষ্টম অধ্যায় বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম। আমরা শুরু করছি। এ পর্যায়ে আমরা শুরু করছি প্রথম অধ্যায় বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা। কমন হিউম্যান নিডস গ্রন্থে কয়টি মৌলিক মানবিক চাহিদার কথা উল্লেখ রয়েছে? কয়টি? 6টি চাহিদার কথা উল্লেখ রয়েছে। প্রখ্যাত আমেরিকান সমাজকর্ম বিশেষজ্ঞ শার্লট চলে 1945 সালে প্রকাশিত তার বিখ্যাত কমন হিউম্যান নিডস গ্রন্থে মৌলিক মানবিক চাহিদাগুলোকে 6টি প্রধান ভাগে ভাগ করেছিলেন। সামাজিকতা রক্ষা ও সভ্য জীবনযাপনের সাথে নিচের কোন চাহিদাটি সম্পর্কিত? কোনটি? বস্ত্র। বস্ত্র মানুষের লজ্জা নিবারণ ও সভ্য জীবনযাপনের প্রতীক। খাদ্য বেঁচে থাকার জন্য জৈবিক চাহিদা মেটায়, কিন্তু বস্ত্র মানুষকে অসভ্য ও আদিম অবস্থা থেকে মুক্ত করে সামাজিক মর্যাদা ও সভ্য জীবন প্রদান করে। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে মৌলিক মানবিক চাহিদার কথা বলা হয়েছে? কত নং অনুচ্ছেদে? 15 নং অনুচ্ছেদে বলা রয়েছে। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদের 15 কত স্পষ্ট উল্লেখ আছে যে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হবে পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে জনগণের অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসা সহ জীবন ধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা করা। নিচের কোনটি মানুষের কর্মস্পৃহা সৃষ্টি করে? কোনটি? চিত্ত বিনোদন। একঘেয়েমি ও মানসিক শ্রান্তি দূর করে মানুষের মনকে সতেজ করার মাধ্যমে কাজের নতুন উৎসাহ, উদ্দীপনা ও শক্তি যোগায় চিত্ত বিনোদন। মৌলিক মানবিক চাহিদা কোনটি? মৌলিক মানবিক চাহিদা হচ্ছে কোনটা? খাদ্য। জীবন ধারণের প্রথম ও প্রধান শর্ত হলো খাদ্য। খাদ্য গ্রহণ না করলে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না, তাই মৌলিক চাহিদার মধ্যে খাদ্য সর্বাগ্রে স্থান পায়। কমন হিউম্যান নিডস গ্রন্থের লেখককে? গ্রন্থের লেখক হচ্ছে কে? শার্লট চলে। প্রখ্যাত আমেরিকান সমাজকর্মবিদ শার্লট চলে 1945 সালে সমাজকর্ম শিক্ষার অন্যতম এক গ্রন্থ কমন হিউম্যান নিডস রচনা করেন। বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা পূরণের প্রধান অন্তরায় কি? অতিরিক্ত জনসংখ্যা। বাংলাদেশের সীমিত সম্পদ ও ভূমির তুলনায় অতিরিক্ত জনসংখ্যাই মৌলিক মানবিক চাহিদা পূরণের সবচেয়ে বড় বাধা। অতিরিক্ত জনসংখ্যার কারণেই খাদ্যে ঘাটতি, বাসস্থান সংকট ও বেকারত্বের মতো সমস্যাগুলো তৈরি হয়। কোনটি মানুষের কর্মস্পৃহা পুনরুজ্জীবিত করে? কোনটি? সেটি হচ্ছে কি? চিত্ত বিনোদন। কাজের ফলে সৃষ্ট শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করে মানুষের কাজের প্রবৃত্তি ও উদ্দীপনাকে পুনরায় জাগিয়ে তোলে বা পুনরুজ্জীবিত করে তোলে চিত্ত বিনোদন। শিশুর মানসিক বিকাশের জন্য সবচেয়ে বেশি দরকার কোনটি? দরকার শিক্ষা সবচেয়ে বেশি দরকার মানসিক বিকাশের জন্য। খাদ্য ও বাসস্থান মানুষের শারীরিক গঠন নিশ্চিত করে, কিন্তু শিশুর মেধা, বুদ্ধিমত্তা, নৈতিকতা ও সঠিক মানসিক ব্যক্তিত্বের বিকাশ ঘটায় শিক্ষা। জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃক মাসিক ম্যাগাজিন প্রকাশ করার যথাযথ কারণ হিসেবে কি বলা যায়? যেটা বলা যায় সেটা হচ্ছে কি? যে জনসচেতনতা সৃষ্টি করা, সাধারণ মানুষকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করতে এবং মানবাধিকার লঙ্ঘিত হলে করণীয় বিষয়গুলো সবার কাছে সহজে পৌঁছে দিতে জাতীয় মানবাধিকার কমিশন ম্যাগাজিন প্রকাশ করে থাকে। সমাজে সংকট সৃষ্টির প্রধান কারণ কোনটি? সংকট সৃষ্টির প্রধান কারণ হচ্ছে কি? যে মৌল মানবিক চাহিদার অপূরণ। মানুষের মৌলিক মানবিক চাহিদাগুলো যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন অপূরণ থাকলে সমাজে দারিদ্র্য, অপরাধ, অস্থিরতা ও নানা রকম কি সামাজিক সংকট সৃষ্টি হয়। এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি অ্যান্ড সাওল। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে জন মিল্টনের। জন মিল্টন শিক্ষার সংজ্ঞায় বলেছিলেন, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি অ্যান্ড সাওল।
বা শিক্ষা হলো দেহ ও আত্মার এক সুষম বা সমন্বিত বিকাশ। প্রাক জন্ম অবস্থায়ও কোন মৌল মানবিক চাহিদাটি প্রয়োজন? কোন? সেটা হবে কি খাদ্য। গর্ভস্থ শিশু জন্মগ্রহণের আগেই মায়ের মাধ্যমে পুষ্টি গ্রহণ করে, তাই শিশুর জন্মের পূর্বে বা প্রাক জন্ম অবস্থায়ও খাদ্য ও পুষ্টি চাহিদা অপরিসীম। নিরাপত্তা মানুষের কোন ধরনের চাহিদা? নিরাপত্তা মানুষের কি মানবিক চাহিদা। মানুষ শুধু আহার ও ঘুমের মতো জৈবিক চাহিদাতেই সন্তুষ্ট থাকে না, ভয়হীন ও আশঙ্কামুক্ত পরিবেশে শান্তিতে বেঁচে থাকার অনুভূতি বা নিরাপত্তা পাওয়া একটি কি জরুরি মানবিক চাহিদা। সমাজকর্মী সমাজস্থ মানুষের কোন অধিকার রক্ষার বিষয়বস্তু সম্পর্কে গণমাধ্যমকে জ্ঞাত করে? কোন বিষয়বস্তু সম্পর্কে? মৌলিক বিষয়বস্তু সম্পর্কে গণমাধ্যমকে জ্ঞাত করে। সমাজকর্মীরা অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মৌলিক অধিকারসমূহ রক্ষা করার জন্য বা রক্ষা করার বিষয়ে জনসচেতনতা গড়তে এবং সমাজকে অবহিত রাখতে গণমাধ্যমকে বিভিন্ন তথ্য জ্ঞাপন করেন। সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্রে পেশাগত প্রশিক্ষণের ওপর সর্বপ্রথম গুরুত্ব আরোপ করেন কে? কে গুরুত্ব আরোপ করেন? এন.এল. ডয়েস। 1893 সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক এক সম্মেলনে এন.এল. ডয়েস সমাজকর্মকে একটি স্বীকৃত পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেশাগত শিক্ষা ও প্রশিক্ষণের ওপর সর্বপ্রথম জোর দেন। র‍্যাপো বলতে কি বোঝায়? র‍্যাপো বলতে বোঝায় হচ্ছে কি সাতযাত্রীর সঙ্গে সমাজকর্মীর পেশাগত সম্পর্ক। সমাজকর্মের ভাষায় র‍্যাপো বলতে বোঝায় সাতযাত্রী এবং সমাজকর্মীর মধ্যে গড়ে ওঠা পেশাগত, অর্থপূর্ণ ও বিশ্বাসযোগ্য সুসম্পর্ক। মৌলিক মানবিক চাহিদাগুলো বৈশিষ্ট্যগতভাবে কোন ধরনের হয়? বৈশিষ্ট্যগতভাবে হয় কি চিরন্তন ও সর্বজনীন। মৌলিক মানবিক চাহিদাগুলো যুগে যুগে অবিকল রয়ে গেছে, অর্থাৎ কি চিরন্তন রয়ে গেছে, এবং পৃথিবীর সকল স্থানের সকল মানুষের জন্য সমভাবে প্রয়োজন, অর্থাৎ কি সর্বজনীন। শিক্ষা হচ্ছে মানুষের বহুমুখী প্রতিভা এবং অনুরাগের সুষম প্রকাশ ও নৈতিক চরিত্র গঠন। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কার? ফ্রেডরিক হাবার্টের। শিক্ষাবিদ ফ্রেডরিক হাবার্ট মনে করতেন যে শিক্ষা মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায় এবং সঠিক নৈতিক চরিত্র গঠনে সহায়তা করে। মানুষ পৃথিবীর অন্যান্য প্রাণীর চেয়ে এগিয়ে কেন? তার কারণটা কি? কারণ হচ্ছে মানবিক চাহিদা থাকার কারণে। অন্যান্য প্রাণীদের কেবল বেঁচে থাকার জৈবিক চাহিদা থাকে, কিন্তু মানুষের জৈবিক চাহিদার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও চিত্ত বিনোদনের মতো মানবিক চাহিদা রয়েছে, যা মানুষকে অন্য প্রাণীদের চেয়ে আলাদা ও উন্নত করেছে। খাদ্যের উপাদান কয়টি? খাদ্যের উপাদান হচ্ছে 6টি। খাদ্যের প্রধান উপাদান 6টি: শর্করা, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। এলডিসি এর পূর্ণরূপ কি? এলডিসি এর পূর্ণরূপ হচ্ছে কোনটা? যে লেটেস্ট ডেভেলপড কান্ট্রিজ। এলডিসি এর পূর্ণরূপ হলো লেটেস্ট ডেভেলপড কান্ট্রিজ, যার অর্থ হচ্ছে স্বল্পোন্নত বা কম উন্নত দেশসমূহ। বাংলাদেশের প্রেক্ষাপটে বাসস্থান চাহিদা পূরণে সামর্থ্য অনেকের না থাকার যৌক্তিক কারণ কি? এটার যৌক্তিক কারণ হচ্ছে কি অর্থের অসম বন্টন। বাংলাদেশের মতো দেশে সম্পদের সুষম বন্টন না থাকায় ধনী ও দরিদ্রের মাঝে অর্থের বিশাল ব্যবধান, অর্থাৎ কি অসম বন্টন থাকার কারণে অনেকের বাসস্থান ক্রয়ের বা নির্মাণের সামর্থ্য থাকে না। খাদ্যের অপূরণজনিত প্রধান সমস্যা কোনটি? খাদ্যের অপূরণজনিত প্রধান সমস্যা হচ্ছে কোনটা? যে পুষ্টিহীনতা। পর্যাপ্ত খাদ্য ও সুষম উপাদানের অপূরণ বা ঘাটতির কারণে সরাসরি যে শারীরিক অপুষ্টি বা সমস্যা দেখা দেয়, তাই হচ্ছে কি পুষ্টিহীনতা। এ পর্যায়ে আমরা শুরু করছি দ্বিতীয় অধ্যায়, সমাজকর্মের শাখা। শিল্প সমাজকর্মী হলেন একজন কি পরামর্শক। শিল্প সমাজকর্মী শিল্প প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিক উভয়ের মাঝেই সেতুর মতো কাজ করেন। তিনি শ্রমিকদের মনোসামাজিক সমস্যার সমাধান ও কর্মপরিবেশের উন্নয়নের জন্য সরাসরি দিক নির্দেশনা বা পরামর্শক হিসেবে ভূমিকা পালন করেন। বাংলাদেশের চিকিৎসা সমাজকর্মের সর্বপ্রথম প্রয়োগ শুরু হয় কোথায়? কোথায় শুরু হয়? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, তৎকালীন পূর্ব পাকিস্তানে, বর্তমান বাংলাদেশ। প্রাতিষ্ঠানিক চিকিৎসা সেবার সাথে রোগীর মানসিক স্বাস্থ্য ও সামাজিক পুনর্বাসনের কথা চিন্তা করে 1958 সালে প্রথম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা সমাজকর্মের যাত্রা শুরু হয়।
জাতিসংঘের বিবেচনায় প্রবীণ বলা হয় কি 60 বছর বা তদূর্ধ্ব। জাতিসংঘের শারীরিক ও কর্মক্ষমতা হ্রাসের বিষয় বিবেচনা করে সারা বিশ্বে সাধারণভাবে 60 বছর বা তার বেশি বয়সের ব্যক্তিদের প্রবীণ বলে নির্ধারণ করা হয়েছে। বিদ্যালয় সমাজকর্ম চালু হয় কোন দেশে? কোন দেশে? আমেরিকায় চালু হয়। 20 শতকের শুরুর দিকে 1906 বা 7 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, বোস্টন ও হার্টফোর্ডে ভিজিটিং টিচার্স ধারণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয় সমাজকর্মের চালু হয়। ব্যক্তি সমাজকর্মের অগ্রদূত কে? ব্যক্তি সমাজকর্মের অগ্রদূত হচ্ছেন কে? ম্যারি রিচমন্ড। ম্যারিল্যান্ডের বিখ্যাত সমাজবিজ্ঞানী ম্যারি রিচমন্ড 1917 সালে সোশ্যাল ডায়াগনোসিস বইটি লেখেন। তাকে ব্যক্তি সমাজকর্মের পথ প্রদর্শক এবং বৈজ্ঞানিক সমাজকর্মের প্রতিষ্ঠাতা বলা হয়। উৎপাদন ব্যবস্থা নিশ্চিতকরণ, উন্নয়ন ও শ্রমিক কল্যাণ সাধনে সমাজকর্মের কোন বিশেষায়িত শাখা উদ্ভব ঘটে? কোন বিশেষায়িত শাখার? সেটা হবে হচ্ছে কি শিল্প সমাজকর্ম। কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠানে মালিক শ্রমিক দ্বন্দ্ব দূর করা, কাজের নিরাপদ পরিবেশ সৃষ্টি করা এবং শ্রমিকদের কল্যাণের মাধ্যমে মূল উৎপাদন বৃদ্ধি করতে যে শাখা কাজ করে তাই হলো হচ্ছে কি শিল্প সমাজকর্ম। নিচের কোনটি সমাজকর্মের শাখা? সমাজকর্মের শাখা কোনটা? সেটা হবে হচ্ছে কি বিদ্যালয় সমাজকর্ম। এটি কি মূলত ক্ষেত্রভিত্তিক বা বিশেষায়িত একটি শাখা। বাংলাদেশে সর্বপ্রথম চিকিৎসা সমাজকর্ম চালু হয় কত সালে? 1958 সালে। 1958 সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামূলকভাবে চিকিৎসা সমাজকর্ম চালুর মাধ্যমে এর সূচনা ঘটে। চিকিৎসা সমাজকর্মীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কোনটি? সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে কি যে রোগীকে মানসিক চিকিৎসা দেওয়া। চিকিৎসকেরা শারীরিক রোগের ওষুধ দেন, কিন্তু শারীরিক সুস্থতার কারণে সৃষ্টি হওয়া ভয়, দুশ্চিন্তা ও হতাশা কাটাতে একজন চিকিৎসা সমাজকর্মী রোগীকে প্রয়োজনীয় মানসিক ও সামাজিক সহায়তা দেন। চিকিৎসা সমাজকর্মের বর্তমান নাম কি? চিকিৎসা সমাজকর্মের বর্তমান নাম হচ্ছে কি যে হাসপাতাল সমাজসেবা। হাসপাতাল সমাজসেবা। বাংলাদেশের চিকিৎসা সমাজকর্মের আওতা বৃদ্ধি পেয়ে এবং সরকারিভাবে সমাজসেবা অধিদপ্তরের অধীনে আসার পর 1984 সালের দিকে এর নতুন নামকরণ করা হয় হাসপাতাল সমাজসেবা কর্মসূচি। চিকিৎসা সমাজকর্ম উদ্ভব ও বিকাশ লাভ করে কোথায়? কোথায় বিকাশ লাভ করে? আমেরিকায়। বিংশ শতাব্দীর প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের বোস্টন ডিসপেন্সারি এবং মাসাচুসেটস জেনারেল হাসপাতালে ডক্টর রিচার্ড সি ক্যাবটের হাত ধরে চিকিৎসা সমাজকর্মের আনুষ্ঠানিক বিকাশ ঘটে। রোগীর চিকিৎসায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজনীয় কেন? এটি প্রয়োজনীয় কারণ রোগ নিরাময়ের জন্য। রোগী যদি চিকিৎসায় মানসিকভাবে সাড়া না দেয় বা স্বতঃস্ফূর্তভাবে ওষুধ ও নিয়ম মেনে না চলে তবে কেবল চিকিৎসকের পক্ষে পুরোপুরি রোগ নিরাময় করা অসম্ভব। সমাজকর্মের কোন শাখাটি মানসিক স্বাস্থ্য কেন্দ্রের সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট? কোন শাখাটি? সেটা হচ্ছে কি সাইকিয়াট্রিক সমাজকর্ম। মানসিকভাবে ভারসাম্য বা জটিল মানসিক রোগীদের নিরাময় কাউন্সেলিংয়ের জন্য সাইকিয়াট্রিক বা মানসিক স্বাস্থ্য সমাজকর্ম সরাসরি কি করে? কাজ করে। চিকিৎসা সমাজকর্মের আবির্ভাবে কোন ব্যক্তির অবদান সবচেয়ে বেশি? কোন ব্যক্তির অবদান? সেটা হচ্ছে কি ডক্টর রিচার্ড সি ক্যাবটের অবদান সবচেয়ে বেশি। ডক্টর রিচার্ড সি ক্যাবট 1905 সালে মাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথম পূর্ণকালীন চিকিৎসা সমাজকর্মী নিয়োগ দেন এবং পেশাগতভাবে চিকিৎসা সমাজকর্ম চালু করেন। সমাজকর্মের কোন শাখা 1943 সালে আনুষ্ঠানিক স্বীকৃতি পায়? সেটা হচ্ছে কি মিলিটারি সমাজকর্ম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত সৈনিক ও তাদের পরিবারের মানসিক চাপ সামলাতে মিলিটারি সমাজকর্ম আনুষ্ঠানিকভাবে সমাজকর্মের বিশেষ শাখা হিসেবে স্বীকৃতি পায়। চিকিৎসা সমাজকর্মের কোন পদ্ধতির মাধ্যমে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে? সেটা হচ্ছে কি ব্যক্তি সমাজকর্মের মাধ্যমে। হাসপাতালে আগত প্রতিটা রোগীর সমস্যা ভিন্ন ভিন্ন হয়, তাই প্রতিটি নির্দিষ্ট কেস বা ব্যক্তির সমস্যা গভীর থেকে বুঝে সেসবের সেবা প্রদানের জন্য চিকিৎসা সমাজকর্ম মূলত ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা হয়। চিকিৎসা সমাজকর্মে কি ব্যক্তি সমাজকর্মটা প্রয়োগ করা হয়।
প্রশিক্ষণপ্রাপ্ত সমাজকর্মীদের প্রয়োগ সমাজকর্মের কোন শাখায় বেশি লক্ষ্য করা যায়? সেটা হবে হচ্ছে কি যে ক্লিনিক্যাল সমাজকর্ম। ক্লিনিক্যাল সমাজকর্মীরা মানসিক চাপ, আচরণগত সমস্যা বা গভীর মনস্তাত্ত্বিক জটিলতা নিরসনে থেরাপি ও কাউন্সেলিং দেন, যার জন্য উচ্চতর পেশাগত এবং সামাজিক প্রশিক্ষণ আবশ্যক। জেলখানাগুলোতে সাইকিয়াট্রিক সমাজকর্মের সেবা প্রদান করা হয় কেন? এর কারণটা হচ্ছে যে মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কয়েদিরা প্রায়শই অপরাধবোধ, একাকিত্ব ও হতাশায় ভুগে। জেলখানায় তাদের মানসিক ভারসাম্য ধরে রাখতে এবং সুস্থ ধারায় ফেরাতে সাইকিয়াট্রিক সমাজকর্ম মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কাজ করে। সমাজকর্মের কোন শাখা রেডিক্যাল সোশ্যাল ওয়ার্ক হিসেবে পরিচিতি পেয়েছে? কোন শাখা? সেটা হচ্ছে কি যে প্রগতিশীল সমাজকর্ম। সমাজের কাঠামোগত পরিবর্তন, শোষণমুক্ত করা এবং নিপীড়িতদের অধিকার আদায়ে বৈপ্লবিক পরিবর্তনের কথা বলে প্রগতিশীল সমাজকর্ম, যা সংক্ষেপে রেডিক্যাল সোশ্যাল ওয়ার্ক নামে পরিচিত। সমাজকর্মের সবচেয়ে অনুশীলনধর্মী প্রায়োগিক শাখা কোনটা? সেটা হবে হচ্ছে কি যে ক্লিনিক্যাল সমাজকর্ম। ক্লিনিক্যাল সমাজকর্ম সরাসরি ক্লায়েন্টের মনস্তাত্ত্বিক সমস্যার চিকিৎসায় প্রত্যক্ষ কাউন্সেলিং ও সাইকোথেরাপি ব্যবহার করে, যা অত্যন্ত অনুশীলন ও প্রায়োগিক ভিত্তিক। ক্লিনিক্যাল সমাজকর্মের ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন কি NAWS সংস্থা, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। প্রথম ক্লিনিক্যাল সমাজকর্মকে আনুষ্ঠানিকভাবে সংজ্ঞায়িত ও স্বীকৃতি প্রদান করে বৈজ্ঞানিক রূপ দেয়। অবসর গ্রহণকারীদের মনোসামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের কোন শাখা কাজ করে? সেটা হচ্ছে কি যে প্রবীণ কল্যাণ শাখা কাজ করে। চাকরি থেকে অবসর নেওয়ার পর সামাজিক ভূমিকার হ্রাস ও শারীরিক অক্ষমতার কারণে তৈরি হওয়া মানসিক একাকিত্ব দূর করতে প্রবীণ কল্যাণ সমাজকর্ম সেবা প্রদান করে। প্রবীণদের কল্যাণে পরিচালিত সমাজকর্ম কোনটা? সেটা হচ্ছে কি জেরন্টোলজিক্যাল সোশ্যাল ওয়ার্ক। বয়সের সাথে সাথে মানুষের শারীরিক, মানসিক ও সামাজিক পরিবর্তনের বিজ্ঞানসম্মত অধ্যয়নকে জেরন্টোলজি বলে। এর উপর ভিত্তি করে গড়ে ওঠা শাখাই হচ্ছে কি জেরন্টোলজিক্যাল সোশ্যাল ওয়ার্ক। সমাজকর্মের শাখা কোনটি? সমাজকর্মের শাখা হচ্ছে কোনটা? প্রবীণ সমাজকর্ম। প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়? 1 অক্টোবর প্রতি বছর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়। প্রবীণদের অধিকার নিশ্চিতকরণ ও তাদের অবদানকে স্মরণ করার জন্য জাতিসংঘ কর্তৃক নির্ধারিত 1 অক্টোবর তারিখটিকে বিশ্বজুড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে পালন করা হয়। শিল্প সমাজকর্মের মূল বিবেচ্য বিষয় কি? শিল্প সমাজকর্মের মূল বিবেচ্য বিষয় কি? উৎপাদন বৃদ্ধি। শিল্প প্রতিষ্ঠানে সুস্থ ও সন্তুষ্ট কর্মপরিবেশ বজায় রাখলে শ্রমিকদের কাজের সক্ষমতা বাড়ে, যা পরিশেষে কারখানার সার্বিক উৎপাদন বৃদ্ধি নিশ্চিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। কোন পেশাজীবী কর্মস্থলের পরিবেশের সাথে শ্রমিকদের অভিযোজনের ব্যবস্থা করেন? সেটা হবে কোনটা? সেটা হচ্ছে কি শিল্প সমাজকর্মী। নতুন কাজের পরিবেশের সাথে অভিযোজন ও খাপ খাইয়ে নিতে এবং সহকর্মীদের সাথে দ্বন্দ্ব মেটাতে যে দক্ষ পেশাজীবী সহায়তা করেন তিনিই হলেন শিল্প সমাজকর্মী। শিল্প সমাজকর্মীরা কিভাবে কাজের ক্ষেত্র নির্বাচনে সাহায্য করে? কিভাবে? সেটা হচ্ছে কি শ্রমিকের দক্ষতা অনুসারে। ভুল কাজে ভুল মানুষ বসালে উৎপাদন কমে যায়। শিল্প সমাজকর্মী শ্রমিকের কাজের অভিজ্ঞতা, শারীরিক ও মানসিক দক্ষতা বিবেচনা করে তাদের সঠিক কাজের ক্ষেত্র নির্বাচনে সাহায্য করেন। কোন ধরনের শিক্ষার্থীদের কল্যাণে স্কুল সমাজকর্ম সেবা প্রবর্তিত হয়েছে? কোন ধরনের? সেটা হবে হচ্ছে কি যে শিক্ষার সুযোগ সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য। যেসব শিক্ষার্থীরা দারিদ্রতা, পারিবারিক সমস্যা, শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার কারণে ড্রপ আউট হয় বা পড়াশোনা চালিয়ে যেতে পারে না, তাদের মূল ধারায় রাখতেই বিদ্যালয় সমাজকর্মের উদ্ভব। এ পর্যায়ে আমরা শুরু করছি তৃতীয় অধ্যায়, সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন। সামাজিক সমস্যার বৈশিষ্ট্য কোনটি? সামাজিক সমস্যার বৈশিষ্ট্য হচ্ছে কি আদর্শ ও মূল্যবোধের পরিপন্থী। সমাজে যা কিছু গ্রহণযোগ্য নয় বা সমাজের প্রচলিত রীতি, নিয়ম ও আদর্শের বিরোধিতা করে, সেটাই হচ্ছে কি সামাজিক সমস্যা। সামাজিক সমস্যা মূলত কোথা থেকে উদ্ভূত? কোথা থেকে? সমাজ থেকে। সামাজিক সমস্যার জন্ম, বিকাশ এবং প্রভাব সবকিছুই সমাজকে কেন্দ্র করে ঘটে। সামাজিক মিথস্ক্রিয়া ও ব্যবস্থা ত্রুটির ফলেই কি সামাজিক সমস্যার সৃষ্টি হয়।
নিচের কোনটি মস্তিষ্কের বিকাশগত সমস্যা? মস্তিষ্কের বিকাশগত সমস্যা কোনটা? অটিজম। এটি কোনো সাধারণ মানসিক রোগ বা ছোঁয়াচে রোগ নয়, এটি মস্তিষ্কের স্বাভাবিক বিকাশজনিত একটি অবস্থা। এর ফলে শিশুর যোগাযোগ ও সামাজিক মেলামেশার বিকাশ বাধাগ্রস্ত হয়। খাদ্যের অপূরণজনিত প্রধান সমস্যা কোনটি? খাদ্যের অপূরণজনিত প্রধান সমস্যা হচ্ছে কি পুষ্টি সমস্যা বা পুষ্টিহীনতা। দেহে প্রয়োজনীয় খাদ্যের ঘাটতি বা পুষ্টির অভাব ঘটলে সরাসরি পুষ্টিহীনতা দেখা দেয়। এটি শারীরিক ও মানসিক বৃদ্ধিতে বড় ধরনের প্রভাব ফেলে। কিসের অভাবে গলগণ্ড হয়? কিসের অভাবে? আয়োডিনের অভাবে গলগণ্ড হয়। আমাদের থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক কাজের জন্য আয়োডিন অপরিহার্য। খাবারে আয়োডিনের অভাব হলে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়, যাকে আমরা গলগণ্ড বলে থাকি। সামাজিক সম্পর্কের অস্বাভাবিকতাই সামাজিক সমস্যা। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কার? এইচ.এ. ফেইলের। সমাজবিজ্ঞানী এইচ.এ. ফেলস তার সামাজিক সম্পর্ক ও মিথস্ক্রিয়ার অসঙ্গতিকে সামাজিক সমস্যার প্রধান রূপ হিসেবে চিহ্নিত করেছেন। সমাজকর্মে কেস বলতে বোঝায়, কেস বলতে যেটা বোঝায় যে সমাজকর্মীর নিকট সমস্যাগ্রস্তের সমস্যা সমাধানের জন্য নথিভুক্ত হওয়া। সমাজকর্মে কেস বলতে আদালতের কোনো মামলা বোঝায় না। কোনো সমস্যাগ্রস্ত ব্যক্তি যখন পেশাদার সমাজকর্মীর কাছে সাহায্য প্রার্থী হিসেবে রেজিস্টার্ড বা নথিভুক্ত হন, তখন তাকে কি কেস বলা হয়। অ্যানালাইজিং সোশ্যাল প্রবলেমস গ্রন্থটির লেখক কে? গ্রন্থটির লেখক হচ্ছে কে? সিএম কেইস। সিএম কেইস তার বিখ্যাত বই অ্যামেজিং সোশ্যাল প্রবলেমসে সামাজিক সমস্যার ধরন ও বিশ্লেষণের উপায় নিয়ে আলোচনা করেছেন। অটিজমের প্রধান বৈশিষ্ট্য কোনটি? অটিজমের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি যে শিশুর বুদ্ধিবৃত্তীয় ও আচরণের সীমাবদ্ধতা। অটিজম আক্রান্ত শিশুরা একই আচরণ বারবার করে এবং সাধারণ মানুষের সাথে যোগাযোগ ও সামাজিক সম্পর্ক তৈরিতে সীমাবদ্ধতা অনুভব করে। দেশের কিশোর অপরাধী সংশোধনী প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে কোথায়? কোথায়? গাজীপুরে। বাংলাদেশের কিশোর অপরাধীদের সংশোধনের জন্য গাজীপুরের টঙ্গীতে কিশোর উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হয়। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার শিশুর জন্মের কত বছরের মধ্যেই প্রকাশ পায়? এটি কি শিশুর জন্মে 3 বছরের মধ্যেই প্রকাশ পায়। অটিজমের লক্ষণগুলো সাধারণত শিশু জন্মগ্রহণের পর প্রাথমিক শৈশবে বিশেষ করে 3 বছরের মধ্যেই কি স্পষ্টভাবে ধরা পড়ে। এএসডি এর পূর্ণরূপ কি? এএসডি এর পূর্ণরূপ হচ্ছে কোনটা? অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। বেকারত্ব বলতে বোঝায়, বেকারত্ব বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কি ইচ্ছে থাকা সত্ত্বেও কাজ না পাওয়া। কেবল বেকার বসে থাকলেই বেকারত্ব নয়, যদি কোনো ব্যক্তি প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক ও শারীরিকভাবে সক্ষম হওয়া সত্ত্বেও কাজ না পায়, তবেই তাকে কি বেকারত্ব বলা হয়। বাংলাদেশে বেকারত্বের মূল কারণ কি? বাংলাদেশে বেকারত্বের মূল কারণ হচ্ছে কি জনসংখ্যাধিক্য। কর্মসংস্থানের সুযোগের তুলনায় জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশে বেকারত্ব অন্যতম প্রধান সমস্যা হিসেবে দেখা দিয়েছে। কত সালে যৌতুক নিরোধ আইন প্রণীত হয়? 1980 সালে। বাংলাদেশের যৌতুক প্রথা বন্ধ ও কঠোর শাস্তির বিধানে প্রথম যৌতুক নিরোধ আইন 1980 সালে পাশ করা হয়, যা পরবর্তীতে সংশোধিত হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার নারী কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়? কোন ধরনের সামাজিক সমস্যার সম্মুখীন হয়? যৌতুকের কারণে শারীরিক নির্যাতনের পাশাপাশি একজন নারী মানসিকভাবে ভেঙে পড়েন এবং সমাজে নিরাপত্তাহীনতায় ভোগেন, যা একটি জটিল মনোসামাজিক সমস্যা। এইচআইভি এর পূর্ণরূপ হলো, এইচআইভি এর পূর্ণরূপ কি? হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস। এইচআইভি হলো সেই ভাইরাস এর নাম যা মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়। সংক্রামক রোগ কোনটি? সংক্রামক রোগ হচ্ছে কোনটা? এইডস। অটিজম বা ক্যান্সার ছোঁয়াচে বা সংক্রামক নয়, কিন্তু এইডস নির্দিষ্ট মাধ্যমে যেমন রক্ত বা শরীরবৃত্তীয় তরলের মাধ্যমে একজনের দেহ থেকে অন্য দেহে সংক্রামিত হতে পারে। কোন রোগের ফলে ব্যক্তির কর্মক্ষমতা হ্রাস পেতে শুরু করে? এইডসের ফলে, এইডস রোগের ফলে। এইচআইভি ভাইরাস মানবদেহের শ্বেতরক্ত কণিকা ও প্রতিরোধ ব্যবস্থা নষ্ট করে দেয়, ফলে আক্রান্ত ব্যক্তি ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ে এবং কর্মক্ষমতা হারিয়ে ফেলে। মানুষের বুদ্ধিবৃত্তিক ক্ষমতা নষ্ট হয়ে যায় কেন? এর কারণটা হচ্ছে কি অপুষ্টির জন্য।
শৈশবে প্রয়োজনীয় পুষ্টির অভাব ঘটলে মস্তিষ্কের স্বাভাবিক কোষ গঠন ও বুদ্ধিবৃত্তিক বিকাশ মারাত্মকভাবে ব্যাহত হয়। কত সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনটি কার্যকর হয়? কত সালে? সেটা হবে হচ্ছে কি 1990 সালে। মাদকের অবক্ষয় রোধ ও নিয়ন্ত্রণ জোরদার করতে বাংলাদেশে 1990 সালে মাদক নিয়ন্ত্রণ আইন কার্যকর করা হয়। আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস কত তারিখ? 26 জুন। বিশ্বজুড়ে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতি বছর 26 জুন আন্তর্জাতিক মাদক অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত হয়। আমাদের সম্ভাবনাময় যুবসমাজ ধ্বংসের মুখে কেন? এর কারণটা কি? এর কারণ হচ্ছে মাদকাসক্তির কারণে। মাদক একজন তরুণের শারীরিক, মানসিক ও নৈতিক ক্ষমতা ধ্বংস করে দেয়, ফলে পুরো যুবসমাজ ও দেশের ভবিষ্যৎ কি ক্ষতিগ্রস্ত হয়। বিশ্ব পরিবেশ দিবস কবে? বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। পরিবেশ সুরক্ষায় বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘ কর্তৃক নির্ধারিত 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। বৈশ্বিক উষ্ণায়ন কি? বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে কি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি, গ্রিনহাউস গ্যাসের প্রভাবে বায়ুমণ্ডলের সার্বিক গড় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়াকে কি বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলা হয়। জলবায়ু পরিবর্তন গবেষণার আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি? আন্তর্জাতিক প্রতিষ্ঠান হচ্ছে কোনটা? আইপিসিসি। আইপিসিসি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এটি জলবায়ু পরিবর্তন নিয়ে বৈজ্ঞানিক গবেষণা ও পর্যালোচনা করে। সাধারণত কত বছরের আবহাওয়ার সমষ্টিগত অবস্থাকে জলবায়ু বলে? কত বছরের? 30 বছরের। কোনো একটি অঞ্চলের দৈনন্দিন আবহাওয়া নয়, বরং অন্তত 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড়কে বা গড় অবস্থাকেই কি জলবায়ু বলা হয়। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রতিকূল প্রভাবগুলো বাংলাদেশের ওপর বেশি পড়ে কী কারণে? কারণটা কি? এর কারণ হচ্ছে কি বাংলাদেশ সমুদ্র উপকূলীয় এলাকায় অবস্থিত বলে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল সরাসরি বঙ্গোপসাগরের সাথে যুক্ত, ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেলে এদেশের সবচেয়ে বড় ঝুঁকির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রতিকূল প্রভাবগুলো বাংলাদেশের ওপর বেশি পড়ে কী কারণে? এটার কারণ কি? এটা আমরা আগেই পড়লাম যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে। নিচু সমভূমি এবং সমুদ্র উপকূলের কাছে ভৌগোলিক অবস্থান হওয়ার কারণে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশে সরাসরি ও তীব্রভাবে পড়ে। দুর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাস ও দুর্যোগ প্রস্তুতিকে কি বলে? এটাকে বলা হয় হচ্ছে কি প্রশমন বলে। দুর্যোগের ঝুঁকি ও ক্ষতি দীর্ঘমেয়াদে কমিয়ে আনা এবং এর জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করার প্রক্রিয়াকে সমাজকর্ম ও দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশমন বলা হয়। জলবায়ু পরিবর্তনের মানবসৃষ্ট কারণ কোনটি? মানবসৃষ্ট কারণ হচ্ছে কোনটা? বন উজাড়, ভূমিকম্প, অন্যান্য যে অপশন রয়েছে তুষারপাত, এগুলো প্রাকৃতিক কারণ হলেও অতিরিক্ত গাছপালা বা বন কেটে ফেলা এগুলো কি মানুষের কাজ, যা বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়িয়ে জলবায়ু পরিবর্তনকে কি ত্বরান্বিত করে। গ্রিনহাউস গ্যাস কোনটা? এই মিথেন গ্যাসটা কি গ্রিনহাউস গ্যাস। মিথেন একটি অন্যতম প্রধান গ্রিনহাউস গ্যাস যা বায়ুমণ্ডলের তাপ ধরে রেখে বৈশ্বিক উষ্ণায়নে বড় ভূমিকা রাখে। এ পর্যায়ে আমরা শুরু করছি চতুর্থ অধ্যায়, সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা। জনমত গঠনের সবচেয়ে শক্তিশালী বাহন কি? শক্তিশালী বাহন হচ্ছে কি গণমাধ্যম। গণমাধ্যম খুব কম সময়ে বিপুল সংখ্যক মানুষের কাছে তথ্য পৌঁছে দেয় এবং তাদের মতামত ও দৃষ্টিভঙ্গি গঠনে সবচেয়ে বেশি প্রভাব রাখে। পরিবার গঠনের মূল ভিত্তি কি? পরিবার গঠনের মূল ভিত্তি হচ্ছে কি বিবাহ। পরিবার গঠনের প্রাতিষ্ঠানিক ও সামাজিক মূল ভিত্তি হলো বিবাহ, যা সমাজের স্বীকৃত পুরুষ ও নারীর একত্রে বসবাসের বৈধতা ও স্বীকৃতি দেয়। নিচের কোনটি শুধুমাত্র শ্রবণ মাধ্যম? বেতার। বেতার কি শুধুমাত্র শ্রবণ মাধ্যম। বেতার বা রেডিও থেকে শুধুমাত্র শব্দ বা অডিও শোনা যায়, কোনো দৃশ্য দেখা যায় না, তাই এটি কি একমাত্র শ্রবণ মাধ্যম। ইংরেজি ফ্যামিলি শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উদ্ভূত? কোন শব্দ থেকে? সেটা হবে হচ্ছে কি যে ফ্যামুলাস শব্দ থেকে উদ্ভূত। ল্যাটিন শব্দ ফ্যামুলাস থেকে ফ্যামিলি শব্দটি এসেছে, যার ঐতিহাসিক অর্থ একদল দাস বা গৃহভৃত্য যারা একত্রে এক ছাদের নিচে বসবাস করত।
সামাজিক প্রতিষ্ঠান হলো প্রতিষ্ঠিত কর্মপদ্ধতি যেগুলোর মাধ্যমে গোষ্ঠীর কার্যকলাপের বৈশিষ্ট্য সূচিত হয়। উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে গিয়ে ম্যাকাইভার এবং পেজ এই দুইজনের। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেইজের মতে সামাজিক প্রতিষ্ঠান হলো সমাজ পরিচালনার জন্য পূর্ব প্রতিষ্ঠিত কর্মপদ্ধতি বা নিয়মকানুন। মানব সমাজের আদিমতম মৌলিক সামাজিক প্রতিষ্ঠান কোনটি? পরিবার। মানব সভ্যতার সূচনালগ্ন থেকেই মানুষ পরিবার গঠনের মাধ্যমে সমাজবদ্ধ জীবন শুরু করেছে, তাই এটি মানব সমাজের আদিমতম ও মৌলিক সামাজিক প্রতিষ্ঠান। সামাজিক প্রতিষ্ঠান হলো বিভিন্ন সম্পর্কের এক সুসংগঠিত ব্যবস্থা। সংজ্ঞাটি কার? এই সংজ্ঞাটি হচ্ছে কার? হার্টন ও হান্টের। সমাজবিজ্ঞানী হার্টন ও হান্ট এর মতে সামাজিক প্রতিষ্ঠানগুলো হলো বিভিন্ন সামাজিক সম্পর্কের একটি সুসংগঠিত বা সুবিন্যস্ত ব্যবস্থা। সমাজে আইন ও নীতিবোধের প্রকাশ ঘটিয়ে মানুষকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখে নিচের কোনটি? সেটি হচ্ছে কি ধর্ম। ধর্ম মানুষের মধ্যে নৈতিকতা, নীতিবোধ ও অলৌকিক জবাবদিহিতার ভয় বা বিশ্বাস জাগিয়ে তোলে, যা মানুষকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। গণমাধ্যম কিভাবে জনমত গঠনের শক্তিশালী বাহন? কিভাবে? সেটা হচ্ছে কি গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে। গণমাধ্যম বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য ও বিশ্লেষণ প্রচার করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ও দৃষ্টিভঙ্গি তৈরি করে, যা জনমত গঠনে সাহায্য করে। মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণ ও সংশোধনের কোন সংস্থা কাজ করে? কোন সংস্থা? সেটা হচ্ছে কি সামাজিক প্রতিষ্ঠান। পরিবার, বিবাহ, ধর্ম ইত্যাদি সামাজিক প্রতিষ্ঠানগুলোর মূল কাজ হলো মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণ ও তাদের নৈতিকভাবে সংশোধন করা। কোনটি সামাজিক প্রতিষ্ঠান? গণমাধ্যম কি একটি সামাজিক প্রতিষ্ঠান? আধুনিক পুঁজিবাদী সমাজের অন্যতম বৈশিষ্ট্য কি? সেটার বৈশিষ্ট্য হচ্ছে কি সম্পদের অসম বণ্টন। পুঁজিপতি ব্যবস্থায় উৎপাদন ও সম্পদের ওপর ব্যক্তিগত মালিকানা থাকে, যার ফলে হাতে গোনা কিছু মানুষের কাছে সম্পদ কুক্ষিগত হয় এবং অসম বণ্টন দেখা যায়। রিলিজিয়ন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটি কি ল্যাটিন ভাষা থেকে এসেছে। ইংরেজি রিলিজিয়ন শব্দটি ল্যাটিন ভাষা থেকে এসেছে, যার মূল অর্থ হলো পবিত্র বন্ধন বা শ্রদ্ধা। নিচের কোনটি সামাজিক ঐতিহ্য? সামাজিক ঐতিহ্য যেটা হচ্ছে কি পারিবারিকভাবে প্রবীণদের নিরাপত্তা প্রদান। প্রবীণদের সম্মান ও নিরাপত্তা দেওয়া আমাদের সমাজের দীর্ঘদিনের সংস্কৃতি ও পারিবারিক ঐতিহ্য, যা প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়। অর্থাৎ কি প্রবীণদের সম্মান করা এবং নিরাপত্তা দেওয়ার ব্যাপারটা। সর্বজনীন ও মৌলিক সংগঠন বলা হয় কোনটিকে? পরিবারকে বলা হয়। বিশ্বের যে কোনো মানব সমাজে পরিবার হলো মানুষের প্রথম ও সার্বজনীন এবং মৌলিক সংগঠন। সামাজিক প্রতিষ্ঠান হলো কি একটি ব্যবস্থা। কেমন? সেটা হচ্ছে কি সামাজিক প্রতিষ্ঠান কোনো একক ভৌত কাঠামো নয়, বরং এটি কতগুলো নিয়ম নীতি ও সম্পর্কের একটি সুনির্দিষ্ট কর্মপদ্ধতি বা ব্যবস্থা। সমাজকর্ম শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হলো। অবিচ্ছেদ্য অংশ কোনটা? যে মাঠকর্ম। সমাজকর্ম কেবল তাত্ত্বিক পড়াশোনা নয়, শিক্ষার্থীদের বাস্তব সমস্যা সমাধানের অভিজ্ঞতা দেওয়ার জন্যই কি মাঠকর্ম এর একটি কি অবিচ্ছেদ্য অংশ। সমাজের মানুষের আচরণ নিয়ন্ত্রণের অন্যতম হাতিয়ার কোনটি? অন্যতম হাতিয়ার হচ্ছে কি সামাজিক প্রতিষ্ঠান। প্রথা, আইন ও প্রতিষ্ঠানগুলো মানুষের আচরণকে একটি নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে রেখে নিয়ন্ত্রণ করে, যার মধ্যে সামাজিক প্রতিষ্ঠান অন্যতম প্রধান হাতিয়ার। বিবাহের সর্বনিম্ন বয়স কত? বিবাহের সর্বনিম্ন বয়স হচ্ছে কত? যে ছেলেদের 21, মেয়েদের 18। বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী আইনগত বিয়ের জন্য পুরুষের সর্বনিম্ন বয়স 21 বছর এবং নারীর ক্ষেত্রে 18 বছর নির্ধারিত। দ্য হিস্ট্রি অফ হিউম্যান ম্যারেজ গ্রন্থটির রচয়িতা কে? এটার রচয়িতা হচ্ছে কে? ওয়েস্টার মার্ক। বিখ্যাত নৃতাত্ত্বিক ও সমাজবিজ্ঞানী এডওয়ার্ড ওয়েস্টার মার্ক মানুষের বিবাহ ব্যবস্থার ইতিহাস নিয়ে দ্য হিস্ট্রি অফ হিউম্যান ম্যারেজ গ্রন্থটি রচনা করেন। রিলিজিয়ন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা আমরা একটু আগেই বললাম, ল্যাটিন ভাষা থেকে এসেছে। ধর্ম হলো অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কার? ইবি টেইলরের। বিখ্যাত নৃবিজ্ঞানী এডওয়ার্ড বার্নেট টেইলর এর মতে আদিম ধর্মের মূল ভিত্তি হলো হচ্ছে কি অতিপ্রাকৃত বা আত্মিক শক্তিতে বিশ্বাস।
এ পর্যায়ে আমরা শুরু করছি পঞ্চম অধ্যায় সামাজিক আইন ও সমাজকর্ম। মুসলিম পারিবারিক আইন প্রণীত হয় কত সালে? 1961 সালে। তৎকালীন সময়ে মুসলিম পারিবারিক জীবন যেমন বিবাহ, তালাক, উত্তরাধিকার ইত্যাদি সুশৃঙ্খল করতে 1961 সালে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ জারি করা হয়। যৌতুকের সবচেয়ে বেশি প্রভাব পড়ে কোথায়? কোথায় প্রভাব পড়ে? পরিবারে। যৌতুক একটি সামাজিক ব্যাধি। যৌতুকের কারণে পরিবারে অশান্তি, কলহ, দাম্পত্য ভাঙন ও ক্ষেত্রবিশেষে পারিবারিক সহিংসতা ঘটে। তাই এর সরাসরি ও প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়ে পরিবারের ওপর। দেনমোহর হচ্ছে কি? নারীর অধিকার। দেনমোহর কোনো দয়া, অনুকম্পা বা উপহার নয়, এটি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে পাওয়া নারীর একটি কি আইনগত ও ধর্মীয় বাধ্যতামূলক অধিকার যা স্বামীকে অবশ্যই পরিশোধ করতে হয়। 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুযায়ী বিয়ের বয়স কত? বিয়ের বয়স হচ্ছে কত? ছেলেদের 21, মেয়েদের 18। 1961 সালের আইন অনুযায়ী বাল্যবিবাহ রোধে বিয়ের ন্যূনতম বয়স নির্ধারণ করা হয়। ছেলেদের ক্ষেত্রে 21, মেয়েদের ক্ষেত্রে 18 বছর বয়স। বাংলাদেশের শিশু কল্যাণে কত সালে আইন প্রণীত হয়? কত সালে? 1974 সালে আইন প্রণীত হয়। শিশুদের অধিকার রক্ষা, সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করতে 1974 সালে শিশু আইন প্রণীত হয়। পরবর্তীতে এটি সংশোধনও করা হয়। যৌতুক নিরোধ আইন কত সালে প্রণীত হয়? এটা আমরা একটু আগে পড়লাম যে 1980 সালে যৌতুক নিরোধ আইন প্রণীত হয়। আইন কোন ধরনের শব্দ? এটি কি? আইন হচ্ছে কি একটি ফার্সি শব্দ। বাংলা ভাষায় ব্যবহৃত আইন শব্দটি মূলত ফার্সি ভাষা থেকে এসেছে। এর অর্থ নিয়ম, নীতি বা শাসন। কত সালে হিন্দু বিবাহ নিবন্ধন আইন প্রণীত হয়? কত সালে? 2012 সালে। হিন্দু ধর্মীয় রীতিতে অনুষ্ঠিত বিয়েকে আইনি স্বীকৃতি দেওয়া এবং নারীদের আইনি সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে 2012 সালে হিন্দু বিবাহ নিবন্ধন আইন পাশ করা হয়। নিচের কোনটি সামাজিক অনাচারের উদাহরণ? এটা হচ্ছে কি? যৌতুক প্রবণতা, নিরক্ষরতা, দারিদ্রতা, পুষ্টিহীনতা, অন্যান্য যে অপশন রয়েছে এগুলো হচ্ছে সামাজিক সমস্যা বা অবস্থা, কিন্তু যৌতুক দাবি করা বা নেওয়া হলো একটি কি? অপরাধমূলক কর্মকাণ্ড বা সামাজিক অনাচার যা সমাজের নৈতিক অধঃপতন ঘটায়। কোন আইনে উত্তরাধিকার সংক্রান্ত ধারা সংযোজিত আছে? কোন আইনে? মুসলিম পারিবারিক আইন 1961-তে। 1961 সালের মুসলিম পারিবারিক আইনে এতিম পুত্র বা পুত্রীদের উত্তরাধিকার নিশ্চিত করার বিশেষ ধারা রয়েছে যা অন্যান্য সাধারণ আইনে থাকে না। দেশের প্রচলিত আইনের প্রতিষ্ঠা এবং প্রয়োগের জন্য যারা নিবেদিত প্রাণ তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় হচ্ছে কি? যে আইন প্রয়োগকারী সংস্থা। যারা আইন তৈরি করে তারা আইনসভা, কিন্তু সমাজে যারা আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং সেই আইন বাস্তবায়িত করতে কাজ করে যায় তাদেরকে কি? আইন প্রয়োগকারী সংস্থা বলা হয়, যেমন পুলিশ, র্যাব ইত্যাদি। বিবাহ, ভরণপোষণ, দেনমোহর ও উত্তরাধিকার ইত্যাদি বিষয়ের সাথে কোন আইনের সামঞ্জস্য রয়েছে? কোন আইনের? সেটা হচ্ছে কি? 1961 সালের মুসলিম পারিবারিক আইনের। সামাজিক আইন প্রয়োগের সবচেয়ে বড় বাধা কোনটি? সবচেয়ে বড় বাধা হচ্ছে কি? সচেতনতার অভাব। অনেক ভালো আইন থাকা সত্ত্বেও সাধারণ মানুষ যদি তাদের অধিকার এবং আইন সম্পর্কে সচেতন না থাকে তবে সেই আইন কার্যকর করা কঠিন হয়ে পড়ে। তাই সচেতনতার অভাবই সবচেয়ে বড় বাধা। কিশোর উন্নয়ন কেন্দ্র কোন ধরনের শিশুদের বিচার কাজ করে? কোন ধরনের? সেটা হচ্ছে কি? অপরাধী শিশুদের। 18 বছরের কম বয়সী শিশু কিশোরেরা ভুলবশত কোনো অপরাধমূলক কাজে জড়িয়ে পড়লে তাদের সাধারণ জেলে না পাঠিয়ে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয় যাতে তাদের সংশোধন ও সঠিক বিচার নিশ্চিত করা যায়। এ পর্যায়ে আমরা শুরু করছি ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম। গ্রামীণ সমাজসেবা কত সালে চালু করা হয়? কত সালে চালু হয়? 1974 সালে গ্রামীণ সমাজসেবা চালু হয়। 1974 সালে প্রথম পরীক্ষামূলকভাবে তৎকালীন 19টি জেলায় পল্লী সমাজসেবা (আরএসএস) কার্যক্রম শুরু হয়। এর মূল লক্ষ্য ছিল গ্রামীণ দরিদ্র ও অসচ্ছল জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান ও জীবনযাত্রার মান উন্নয়ন করা। শহর সমষ্টি উন্নয়ন প্রকল্প পরীক্ষামূলকভাবে সর্বপ্রথম কোথায় শুরু হয়? কোথায়? সেটা হবে হচ্ছে কি? কায়েতটুলিতে। 1955 সালের ঢাকার কায়েতটুলিতে প্রথম পরীক্ষামূলকভাবে শহর সমষ্টি উন্নয়ন প্রকল্প শুরু হয়েছিল।
শহর সমাজসেবা গৃহীত হয় কোন সালে? কোন সালে? সেটি হচ্ছে কি 1954 সালে। 1954 সালে জাতিসংঘের বিশেষজ্ঞ দলের সুপারিশে তৎকালীন ঢাকা শহরের সমস্যা দূরীকরণে এবং শহর সমাজসেবার গোড়াপত্তন হিসেবে ঢাকা প্রজেক্ট বা শহর সমাজসেবার উদ্যোগ গৃহীত হয়। নিচের কোনটি সরকারি সমাজ উন্নয়ন সংস্থা? কোনটি? সেটা হচ্ছে কি আরএসএস। আরএসএস এর পুনরূপ হলো রুরাল সোশ্যাল সার্ভিস, যা সরকারিভাবে সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত হয়। জাতীয় মানবাধিকার কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয় কত সালে? 2008 সালে। 2007 সালে অধ্যাদেশ জারির পর 2008 সালে আইন পাশের মাধ্যমে বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। মানবাধিকার রক্ষা ও সচেতনতা তৈরি করাই এর মূল উদ্দেশ্য। ঢাকা প্রজেক্ট প্রথম কত সালে চালু করা হয়? কত সালে? 1954 সালে চালু করা হয়। 1952 সালে জাতিসংঘের বিশেষজ্ঞ দল তৎকালীন সরকারের অনুরোধে ঢাকায় আসেন এবং সামাজিক অবস্থা জরিপ করে 1954 সালে ঐতিহ্যবাহী ঢাকা প্রজেক্ট চালুর সুপারিশ ও সূচনা করেন। বাংলাদেশে কত সালে কিশোর উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠিত হয়? কত সালে? 1978 সালে। অপরাধপ্রবণ বা পথভ্রষ্ট কিশোর কিশোরীদের সংশোধন ও পুনর্বাসনের উদ্দেশ্যে 1978 সালে প্রথম কিশোর উন্নয়ন কেন্দ্র গাজীপুরের টঙ্গীতে চালু করা হয়। বাংলাদেশের সরকারি সমাজসেবা বলতে যেটা বোঝায় সেটা হলো কি সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত কর্মসূচি। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সমাজসেবা অধিদপ্তর হলো মূল সরকারি প্রশাসনিক সংস্থা, যা দেশের প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য সরাসরি সরকারি সমাজসেবামূলক নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করে। বাংলাদেশের সমাজসেবা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কত সালে? কত সালে? সেটা হচ্ছে কি 1984 সালে। সমাজ কল্যাণ বিভাগের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন ও পরিবর্ধন করে 1984 সালে এটিকে পূর্ণাঙ্গ সমাজসেবা অধিদপ্তর হিসেবে ঘোষণা ও প্রতিষ্ঠা করা হয়। বিশ্ব মানবাধিকার দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়? কোন তারিখ? 10 ডিসেম্বর। 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয়। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতেই প্রতি বছর 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে কি পালিত হয়। শহর সমাজসেবা কর্মসূচির অন্যতম লক্ষ্য কি? অন্যতম লক্ষ্য হচ্ছে কি যে শহর এলাকার সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন। শহর সমাজসেবার মূল উদ্দেশ্য কেবল আর্থিক ও অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং দ্রুত নগরায়নের ফলে তৈরি হওয়া নানা মনস্তাত্ত্বিক ও সামাজিক সমস্যার সমাধান করে সুষম ও সামঞ্জস্যপূর্ণ সামাজিক পরিবেশ তৈরি করা। সামাজিক সমস্যার সমাজ বহির্ভূত কারণ কোনটি? সমাজ বহির্ভূত কারণ হচ্ছে কি প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, বন্যা ইত্যাদি হলো কি প্রকৃতি সৃষ্ট বা সমাজ বহির্ভূত কারণ। আমাদের সংবিধানের কততম অনুচ্ছেদে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার কথা বলা হয়েছে? 11তম অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানের 3য় ভাগের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে এবং অনুচ্ছেদের 11-এ গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করার কথা সুস্পষ্টভাবে উল্লেখ আছে। কত সালে বাংলাদেশে সম্প্রসারিত পল্লী সমাজকর্ম প্রকল্প চালু করা হয়? কত সালে? সেটা হবে কি 1977 সালে। 1974 সালে পল্লী সমাজসেবা প্রকল্প শুরু হওয়ার পর এর সফলতার উপর ভিত্তি করে 1977 সালে এটিকে আরও বিস্তৃত করে সম্প্রসারিত পল্লী সমাজকর্ম প্রকল্প হিসেবে রূপ দেওয়া হয়। ইউএসএস এর পূর্ণরূপ কি? ইউএসএস এর পূর্ণরূপ হচ্ছে কোনটা? যে আরবান সোশ্যাল সার্ভিস। এটি কি শহরের দারিদ্র ও বস্তি এলাকার জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে। 1954 সালে কারা ঢাকা প্রকল্প চালু করে? কারা? সেটা হচ্ছে কি জাতিসংঘের বিশেষজ্ঞ দল। ইউসিডিপি এর পূর্ণরূপ কোনটি? ইউসিডিপি এর পূর্ণরূপ হচ্ছে কোনটা? যে আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট। শহরাঞ্চলের সমষ্টির সম্পদ ব্যবহার করে সামগ্রিক উন্নয়নের উদ্দেশ্যে এই প্রকল্প পরিচালিত হয়। বস্তি এলাকায় স্বাস্থ্য সচেতনতা তৈরি করতে কোনটি অধিক উপযোগী? কোনটি? সেটি হচ্ছে কি শহর সমাজসেবা কার্যক্রম। শহর এলাকায় বস্তিবাসী ও নিম্ন আয়ের মানুষের সামাজিক, স্বাস্থ্য ও জীবনযাত্রার মনোন্নয়নে বিশেষায়িত কার্যক্রম চালায় শহর সমাজসেবা কার্যক্রম বা ইউসিডিপি। শহর সমাজসেবা গৃহীত হয় কোন সালে? কোন সালে? 1954 সালে।
তৎকালীন শহরে সমস্যা সমাধান ও সমাজ কল্যাণমূলক আধুনিক ধারার প্রবর্তন হিসেবে 1954 সালে জাতিসংঘের সহায়তায় শহর সমাজসেবার সূচনা হয়। এ পর্যায়ে আমরা শুরু করছি সপ্তম অধ্যায় বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম। গ্রামীণ ব্যাংক প্রকল্প কত সালে চালু হয়? গ্রামীণ ব্যাংক প্রকল্প চালু হয় কত সালে? 1976 সালে। 1976 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার জোবরা গ্রামে একটি পরীক্ষামূলক গবেষণা প্রকল্প হিসেবে গ্রামীণ ব্যাংক প্রকল্প শুরু করেন। পরবর্তীতে এটি 1983 সালে পূর্ণাঙ্গ ব্যাংকে রূপ নেয়। গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনায় সমাজকর্মের কোন পদ্ধতি অধিক কার্যকর ভূমিকা রাখতে পারে? কোনটি? সেটি হচ্ছে কি সমষ্টি সমাজকর্ম। গ্রামীণ ব্যাংক মূলত 5 জনের দল বা একাধিক দল নিয়ে কেন্দ্র বা সমষ্টি তৈরি করে যৌথ দায়িত্ব ও নেতৃত্বের মাধ্যমে ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম পরিচালনা করে, তাই দলগত ও সমষ্টিগত উন্নয়নের জন্য সমষ্টি সমাজকর্ম পদ্ধতি এখানে সবচেয়ে কার্যকর। গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ জারি করা হয় কত সালে? 1983 সালে। 1976 সালে প্রকল্প হিসেবে যাত্রা শুরু করলেও 1983 সালে সরকারের এক বিশেষ অধ্যাদেশের মাধ্যমে গ্রামীণ ব্যাংক একটি স্বাধীন ও পূর্ণাঙ্গ বিশেষায়িত ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে। লিঙ্গ সমতা ও নারীর উন্নয়নে ভূমিকা রাখে কোন প্রতিষ্ঠান? ব্র্যাক। ব্র্যাক তার বিভিন্ন কর্মসূচির যেমন অতিদরিদ্র বিমোচন, শিক্ষা, বাল্যবিয়ে রোধ ও নারী উদ্যোক্তা তৈরির মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল করা এবং সমাজে লিঙ্গ সমতা আনয়নে বিশ্বব্যাপী অগ্রণী ভূমিকা পালন করছে। গ্রামীণ ব্যাংক ভূমিহীনদের ঋণ প্রদান করে কিভাবে প্রদান করে? বিনা জামানতে। প্রথাগত ব্যাংকগুলোর মতো কোনো স্থাবর সম্পত্তি বা জমি জামানত না রেখে শুধুমাত্র সামাজিক আস্থা ও দলের পারস্পরিক দায়বদ্ধতার উপর ভিত্তি করে গ্রামীণ ব্যাংক দরিদ্র ও ভূমিহীনদের ঋণ দিয়ে থাকে। ব্র্যাকের পূর্ণরূপ কি? ব্র্যাকের পূর্ণরূপ হচ্ছে কি বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। কেন প্রবীণ হিতৈষী সংঘ প্রবীণ সেরা পুরস্কার প্রদান করে? কেন? সেটা হচ্ছে কি প্রবীণ পরিচর্যাকে উৎসাহিত করতে, পরিবার ও সমাজে প্রবীণদের প্রতি যত্ন, পরিচর্যা ও প্রয়োজনীয় সেবা প্রদানে সাধারণ মানুষকে উৎসাহিত করতে এবং প্রবীণদের প্রতি সহমর্মী দৃষ্টিভঙ্গি গড়ে তোলার উদ্দেশ্যেই এই পুরস্কারটি প্রদান করা হয়। গ্রামীণ ব্যাংকের কার্যক্রম সর্বপ্রথম কোথায় শুরু হয়? জোবরা গ্রামে। চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে গ্রামীণ ব্যাংকের প্রথম পরীক্ষামূলক কাজ ও গবেষণা শুরু হয়েছিল। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের প্রতিষ্ঠাতা কে? সেটা হচ্ছে কি ডাক্তার AKM আব্দুল ওয়াহেদ। আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয় কবে? 1 অক্টোবর। 1990 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রবীণদের অধিকার রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর 1 অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে পালিত হয়। জাতিসংঘের বিবেচনায় প্রবীণ কারা? প্রবীণ হচ্ছে কারা? 60 বা তদূর্ধ্ব। জাতিসংঘের আন্তর্জাতিক মানদণ্ড ও হিসাব অনুযায়ী সাধারণত 60 বছর বা তার বেশি বয়সী মানুষদের প্রবীণ হিসেবে গণ্য করা হয়। এমন একটি পৃথিবী যেখানে কোনো প্রকার শোষণ ও বৈষম্য থাকবে না এবং প্রতিটি মানুষের নিজস্ব সম্ভাবনা বিকাশের সুযোগ থাকবে, এটি কোন বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থার ভিশন? এটি কি ব্র্যাকের ভিশন। এটি বিশ্বের অন্যতম বৃহৎ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মূল রূপকল্প বা ভিশন, যা একটি শোষণহীন ও বৈষম্যহীন সমাজ গঠনের অঙ্গীকার প্রকাশ করে। ব্র্যাক কত সালে প্রতিষ্ঠিত হয়? ব্র্যাক কত সালে? 1972 সালে প্রতিষ্ঠিত হয়। মহান মুক্তিযুদ্ধের পরপরই 1972 সালে সুনামগঞ্জের সাল্লা এলাকায় যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষকে জরুরি ত্রাণ ও পুনর্বাসনের সহায়তা দেওয়ার মাধ্যমে স্যার ফজলে হাসান আবেদ ব্র্যাক প্রতিষ্ঠা করেন। ব্র্যাকের হস্তশিল্প বিক্রয় কেন্দ্রগুলো কি নামে পরিচিত? এগুলো কি আড়ং নামে পরিচিত। 1978 সালে প্রতিষ্ঠিত আড়ং হলো ব্র্যাকের একটি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান, যা দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ হস্তশিল্পীদের তৈরি পণ্য সংগ্রহ করে বাজারজাতকরণের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলে। এ পর্যায়ে আমরা শুরু করছি অষ্টম অধ্যায় বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম।
ইউনিসেফের সদর দপ্তর কোথায়? ইউনিসেফের সদর দপ্তর হচ্ছে কোথায়? নিউ ইয়র্কে। ইউনিসেফ গঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ক্ষতিগ্রস্ত শিশুদের জরুরি সাহায্য দেওয়ার জন্য। এটি জাতিসংঘের একটি অঙ্গ সংস্থা এবং এর মূল সদর দপ্তর আমেরিকার নিউ ইয়র্ক শহরে অবস্থিত। নিচের কোন সংস্থাটি শিশু শিক্ষায় সহায়তা দিয়ে থাকে? কোন সংস্থাটি? সেটি হচ্ছে কি ইউনিসেফ। শিশুদের স্বাস্থ্য, পুষ্টি ও সার্বিক শিক্ষার প্রসারে আন্তর্জাতিক পর্যায়ে প্রধান দায়িত্ব পালন করে ইউনিসেফ। কার্টুন ছবি মিনা সম্প্রচার করে কোন প্রতিষ্ঠান? ইউনিসেফ। শিশুদের অধিকার, সুস্থতা এবং শিক্ষা প্রসারের উদ্দেশ্যে জনপ্রিয় কার্টুন চরিত্র মিনা, রাজু ও টিয়া পাখি মিঠুকে নিয়ে এই মিনা কার্টুন সিরিজটি তৈরি ও সম্প্রচার করে ইউনিসেফ। ইউএনডিপি এর সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর কেন্দ্রীয় কার্যালয় বা সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। নিচের কোন সংস্থাটি প্রতিষ্ঠার সাথে একটি যুদ্ধের ভয়াবহতা জড়িত? রেড ক্রিসেন্ট সোসাইটি। 1859 সালে ইতালির সলফরিনো যুদ্ধের ভয়াবহতা ও আহত সৈন্যদের দুর্দশা দেখে জেরিন ডুনান্ট রেড ক্রস মুসলিম বিশ্বে রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠা করেন। অর্থাৎ একটি যুদ্ধের ভয়াবহতার অভিজ্ঞতা থেকেই কি এর জন্ম। খ্রিস্ট ধর্মের মূল মন্ত্র গ্রহণ করে কোন প্রতিষ্ঠান কল্যাণমূলক কাজ করছে? কোন প্রতিষ্ঠান? সেটা হচ্ছে কি ওয়ার্ল্ড ভিশন। এটি একটি খ্রিস্টীয় আন্তর্জাতিক মানবিক ও উন্নয়ন সংস্থা। সংস্থাটি খ্রিস্ট ধর্মীয় মূল্যবোধ ও মূলমন্ত্র অনুসরণ করে প্রধানত শিশু কল্যাণ ও সামাজিক উন্নয়নে কাজ করে থাকে। শিশুদের সংরক্ষণ ও তাদের সুপ্ত প্রতিভা বিকাশের প্রচেষ্টা গ্রহণ ও বাস্তবায়ন করছে কোন আন্তর্জাতিক সংস্থা? সেটি হচ্ছে কি সেভ দ্য চিলড্রেন। সেভ দ্য চিলড্রেন একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা যা শিশুদের অধিকার সুরক্ষা, সুপ্ত প্রতিভার বিকাশ এবং জরুরি অবস্থায় ঝুঁকিপূর্ণ শিশুদের নিরাপত্তা প্রদানে বিশেষভাবে কাজ করে। সেভ দ্য চিলড্রেনের আওতাভুক্ত কার্যক্রমের মধ্যে কোনটি বেশি গুরুত্ব বহন করে? সেটি হচ্ছে কি ঝুঁকিপূর্ণ ও নিরাপত্তা অনিশ্চিত শিশুদের কল্যাণ। বাংলাদেশে আন্তর্জাতিক সমাজকর্মের অনুপ্রবেশ ঘটেছিল কেন? সেটা হচ্ছে কি যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সেই যুদ্ধ-বিধ্বস্ত দেশকে নতুন করে গড়ে তুলতে ও সামাজিক পুনর্বাসনের লক্ষ্যে আন্তর্জাতিক সমাজকর্মের অনুপ্রবেশ ঘটেছিল। ওয়ার্ল্ড ভিশন প্রথম কত সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে? 1972 সালে। স্বাধীনতা অর্জনের পর 1971 সালে যুদ্ধ-বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চালাতে 1972 সালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। ইউএনডিপি এর পূর্ণরূপ কি? ইউএনডিপি এর পূর্ণরূপ হচ্ছে কোনটা? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউএনডিপি এর লক্ষ্য হচ্ছে কি যে দরিদ্রমুক্ত বিশ্ব। ইউএনডিপি এর অন্যতম প্রধান মূল লক্ষ্য হলো বিশ্বজুড়ে দরিদ্র দূরীকরণ এবং টেকসই মানব উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে একটি দরিদ্রমুক্ত বিশ্ব গড়ে তোলা। মেয়েদের স্কুলে উপস্থিতির হার বৃদ্ধির জন্য ইউনিসেফ কোন ধরনের সহায়তা করে? কোন ধরনের? আর্থিক, কারিগরি দুই ধরনেরই সহযোগিতা করে থাকে। মেয়েদের স্কুলে ধরে রাখতে এবং বাল্যবিয়ে রোধে ইউনিসেফ সরাসরি কোনো ঋণ দেয় না, বরং বিদ্যালয় সমূহে আর্থিক অনুদান ও নানা কারিগরি সহায়তা সরবরাহ করে। লিঙ্গ সমতা ও নারীর উন্নয়নে ভূমিকা রাখে কোন প্রতিষ্ঠান? সেটা হচ্ছে কি ইউএনডিপি। জাতিসংঘের এই সংস্থাটি শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং সমাজে লিঙ্গ সমতায়ন, নারীর ক্ষমতায়ন এবং অধিকার রক্ষায় নীতিগত ও সামাজিক বড় পর্যায়ে ভূমিকা পালন করে। কোনটি আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থার উদাহরণ? সেটা হচ্ছে কি ইন্টারপোল। ইন্টারপোল হলো বিশ্বের আন্তর্জাতিক পুলিশ সংস্থা যা বিভিন্ন দেশের মধ্যে সীমান্ত পারাপারের অপরাধ দমন ও আইন প্রয়োগে পারস্পরিক সহায়তা নিশ্চিত করে। 1953 সালে জাতিসংঘের সহায়তায় কাদের জন্য প্রশিক্ষণ কোর্স চালু করা হয়? কাদের? সেটা হচ্ছে কি সমাজকর্মীদের জন্য। সামাজিক সমস্যার বৈজ্ঞানিক সমাধানের লক্ষ্যে 1953 সালে জাতিসংঘের সহায়তায় তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে, বর্তমান বাংলাদেশে সমাজকর্মের পেশাগত প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক কোর্স চালু করা হয়। কাদের প্রচেষ্টায় বাংলাদেশে চিকিৎসা সমাজকর্মের প্রয়োগ শুরু হয়? কাদের? সেটা হচ্ছে কি জাতিসংঘ ও রেড ক্রসের প্রচেষ্টায়। বাংলাদেশের হাসপাতালে রোগীদের বহুমুখী সামাজিক মানসিক সমস্যা সমাধানের লক্ষ্যে চিকিৎসা সমাজকর্ম শুরু করতে সাহায্য করেছিল জাতিসংঘ এবং রেড ক্রস।
ওয়ার্ল্ড ভিশন কি? ওয়ার্ল্ড ভিশন হচ্ছে কি একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা। এটি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করা এটি একটি কি খ্যাতনামা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা। নিচের কোন সংস্থাটি উন্নয়নশীল দেশে অবকাঠামোগত উন্নয়নে সহায়তা করে? সেটা হবে কি? কোন সংস্থাটি? সেটা হচ্ছে কি ইউএনডিপি। উন্নয়নশীল দেশগুলোর রাস্তাঘাট, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও অবকাঠামোগত কাঠামোর দীর্ঘমেয়াদী উন্নয়নে সহায়তা দেওয়াই কি জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপি এর মূল দায়িত্ব। ইউনিসেফ কত সালে গঠিত হয়? ইউনিসেফ কত সালে? 1946 সালে গঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতিতে শিশু ও মায়েদের জরুরি পুষ্টি ও চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে 1946 সালের 11ই নভেম্বর জাতিসংঘের অধীনে ইউনিসেফ গঠিত হয়। তো এই ছিল সমাজকর্ম দ্বিতীয় পত্র ওয়ান শট এমসিকিউ, সবগুলো অধ্যায় একসাথে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ সকলকে।